এলিভেটেড হাইপারটেনশন। প্রি হাইপারটেনশনে আমাদের ব্লাড প্রেশার কত থাকবে? 120/100, 120/129। এটা হচ্ছে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার যে উপরে যেটা থাকছে সেটাকে বলে সিস্টোলিক, ব্লাড প্রেশারের দাগের তলায় যেটা থাকে সেটাকে বলা হয় ডায়াস্টোলিক। উপরে যেটা আছে সেটা 120 থেকে 129 রেঞ্জের মধ্যে থাকবে। ডায়াস্টোলিক যে ব্লাড প্রেশার যেটা আছে সেটা কিন্তু সবসময় <80 চলে আসবে। এটা হলো আমাদের ফার্স্ট টাইপ অফ হাইপারটেনশন। সেকেন্ড হচ্ছে স্টেজ 1 হাইপারটেনশন। এবার থেকে হচ্ছে মেনলি আমার হাইপার অ্যাক্টিভ রিয়াকশন বা হাইপারটেনশন শুরু এখান থেকে স্টেজ 1 থেকে। এটা কখন হচ্ছে? যখন সিস্টোলিক ব্লাড প্রেশার যখন থাকবে 130/139, আর ডায়াস্টোলিক কত বলছে আমাদের এখানে? 80/80 থেকে 89। এইরকম যখন থাকবে, এই যে স্টেজ যেটা আছে এই স্টেজে যে আমার হাইপারটেনশন কজ করবে সেটাকে বলে স্টেজ 1। স্টেজ 2 সেরকম ভাবে 140-এর যখন ওপর যখন চলে যাবে, সিস্টোলিক ব্লাড প্রেশার যখন 140-এর ওপর চলে যাবে তখন আমাদের কিন্তু শুরু হবে আমাদের স্টেজ 2 হাইপারটেনশন। এবং লাস্ট হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিস। যখন সিস্টোলিক ব্লাড প্রেশার যখন 180-এর থেকে উপরের দিকে চলে যাবে তখন সেখানে আমাদের হবে হাইপারটেনশন ক্রাইসিস। এই হাইপারটেনশনটা কজ করছে কি জন্য আমাদের? এই ডায়াগ্রামটা দেখুন। এখানে দেখুন একটা বাঁ দিকে দেখুন হেলদি একটা পার্সনের একটা দেওয়া আছে, ব্লাড ভেসেল দেওয়া আছে। ডান দিকে দেখুন যাদের হাইপার টেনশন কজ হবে বা কজ হবো এইরকম পার্সনদের কিন্তু একটা দেখুন ব্লাড ভেসেলস দেওয়া আছে। এবার দেখুন হেলদি মানুষের যে ব্লাড ভেসেল যেটা আছে সেটা দেখুন একটু ডায়ালেটেড আছে। উপরে পোর্শনটা দেখুন একটু ডায়ালেটেড টাইপের আছে, কিন্তু দেখুন যাদের হাইপার টেনশন কজ হয়েছে তাদের উপরে ব্লাড ভেসেলটা দেখুন আপনাদের ডায়ালেট নেই, কনস্ট্রিক্টেড হয়ে গেছে। এবার আপনারা একটা খুব ভালো একটা এক্সাম্পল বুঝতে পারবেন। যারা গাড়ি পরিষ্কার করেন বা আপনার বাইক বা 2 হুইলার বা 4 হুইলার যখন পরিষ্কার করেন তখন দেখবেন পাইপ দিয়ে যখন জল দিয়ে যখন পরিষ্কার করেন তখন পাইপের যে ফোর্স বা জলের যে ফোর্স সেটা বাড়াবার জন্য কিন্তু আমরা পাইপের মুখটাকে চেপে ধরি যাতে সেটা জায়গাটা ছোট হয়ে যায়, জলটাতে ফোর্সফুলি বেরোতে পারে। সেম জিনিস কিন্তু আমাদের ব্লাড ভেসেলস এর ক্ষেত্রেও তাই হয়। নর্মাল যখন ব্লাড প্রেশার যখন থাকে সেই নর্মাল স্টেজে কিন্তু আমাদের ব্লাড ফ্লো নর্মাল হয়, কিন্তু যখন আমরা ব্লাড ভেসেলস যেগুলো আছে সেগুলো যখন কনস্ট্রিক্ট হতে শুরু করছে, কনস্ট্রিক্ট কি কারণে হতে পারে? লিপিড স্যাচুরেশনের জন্য হতে পারে, এক্সেসিভ অক্সিজেনেটিভ পার্সেন্ট বা ডিসঅক্সিজেনেটিভ ব্লাড যেগুলো আছে সেগুলো প্রোডাকশনের ক্ষেত্রে হতে পারে। এইসব কারণে যদি ব্লাড ভেসেলস যদি কোনো রকম ভাবে কনস্ট্রিক্ট হতে শুরু করে বা চ্যাপ্টা হতে শুরু করে তখন কিন্তু আমাদের রক্তের যে ফ্লো যেটা আছে সেটা তখন কিন্তু আরো ফোর্সফুলি বেরোতে শুরু করবে। ফোর্সফুলি কোন দিকে বেরোবে? আউটার সারফেস, ব্লাড ভেসেলের ভেতরের দিকে যে সারফেস যেটা আছে, ব্লাড ভেসেলের আউটার সারফেস যেটা আছে সেখানে গিয়ে কিন্তু প্রেসার বিল্ড আপ করবে। এই প্রেসার বিল্ড আপটাই কিন্তু আমাদের লাস্টে হাইপার টেনশন করবে। বোঝা গেছে জিনিসটা হাইপার টেনশন কি করে হয়? হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ এবার দেখুন এক্সেলেন্ট। হ্যাঁ স্যার ভাত খেয়ে আসিস তো লাফাইট কেনা করে কেনা এটা কার ভাত খোলা আছে? তোর জীবনে ভাত খোলা আছে? খোলা আছে, খাবে আসবে আর 5,000।
उठाओ उठाओ ले ले पानी देख दिया है ये टमाटर आज कुछ ना স্যার সাউন্ড আসছে না স্যার। হ্যালো হ্যালো, এখন সাউন্ড আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ, সরি মিউট ছিল। আচ্ছা, যেটা বলছিলাম, তো আমাদের প্রাইমারি, এবার ফার্স্টে আমরা দেখলাম যে ব্লাড ভেসেলস কি কি থাকছে, কি কি কারণে আমাদের নর্মাল হার্ট প্রেশার হচ্ছে, কি কি কারণে আমাদের প্রাইমারি হাইপারটেনশন, কি কি কারণে স্টেজ 1 স্টেজ 2 যেগুলো যেগুলো কারণে হচ্ছে। তার নর্মাল যে ক্লাসিফিকেশন যেটা আছে সেটা কিন্তু খুব ভালো করে দেখে রাখবেন। হাইপারটেনশন যদি কোশ্চেন যদি দেওয়া থাকে, ক্লাসিফিকেশন অফ হাইপারটেনশন কিন্তু খুব ম্যান্ডেটরি। ফার্স্টে হাইপারটেনশনের কারণ কি দিচ্ছেন, কাকে বলে লিখছেন, তারপর কিন্তু ক্লাসিফিকেশনটা দেবেন। এরপর চলে আসছে আমার টাইপস। হোয়াট আর দ্য মেন টাইপস অফ দ্য হাইপারটেনশন? কি কি আছে? প্রাইমারি, সেকেন্ডারি এবং হচ্ছে হাইপারটেনশন ক্রাইসিস। প্রাইমারিতে কি বলছে, 90 থেকে 95% মানুষদের কিন্তু এই প্রাইমারি হাইপারটেনশন কিন্তু কজ করে থাকে। এই প্রাইমারি হাইপারটেনশন কি কি কারণের জন্য হতে পারে সেটা আমাদের এটিওলজি যেটা আছে সেটা পরে বুঝতে পারছি। কি বলছে, সোডিয়াম সল্ট ইনটেক, যদি বডিতে যদি বেশি পরিমাণে সোডিয়াম নুন যদি বেশি ইনটেক করা হয় তাহলে সেই কারণের ক্ষেত্রে কিন্তু প্রাইমারি হাইপারটেনশন কজ করতে পারে। সেকেন্ড হচ্ছে, কোন রকম যদি আমি ফ্যামিলি হিস্ট্রি, আমার যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে বা ফ্যামিলি হিস্ট্রি যদি কোনো রকম যদি হাইপারটেনশন থেকে থাকে, বা বাবা বা মা বা দাদু ঠাকুমা এদের যদি হাইপারটেনশন কোনো রকম ভাবে থেকে থাকে, সেটা কিন্তু জিনগত কারণের জন্য কিন্তু আমার স্টেজ 1 হাইপারটেনশন বা প্রাইমারি হাইপারটেনশন কজ করতে পারে। আর কি, ভ্যাসো কনস্ট্রিকশন, যদি কোনো রকম ভাবে এমন কিছু কিছু এজেন্ট আছে বা এখন কিছু কিছু ওষুধপত্র যেগুলো যেগুলো আছে, যেগুলো ইনটেক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নর্মাল যে ব্লাড ভেসেলস যেগুলো আছে তা ডায়ালিসিস হতে শুরু করে। সে তার যে আছে ব্লাড ভেসেলস এর যে পরিধি যেটা থাকছে, যে রাউন্ডিং সারফেস যেটা থাকছে, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে। তো সেই সমস্ত কারণের জন্য কিন্তু আমার প্রাইমারি হাইপারটেনশন কজ করতে পারে। এবার চলে আসছে কি সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশন প্রাইমারি হাইপারটেনশনের মতনই, কিন্তু কোনো রকম ভাবে ডাইরেক্টলি এফেক্ট করবে না। কোনো পার্টিকুলারলি কোনো ডিজিজ হয়েছে, সেই ডিজিজের এফেক্টের জন্য কিন্তু সেকেন্ডারি হাইপারটেনশন কজ হতে পারে। ডিজিজগুলো কিরকম, যেমন টিউমার ডিজিজ, কোনো রকম যদি কারো মানুষের টিউমার হয়ে থাকে, সেই টিউমার থেকে কিন্তু সেকেন্ডারি হাইপারটেনশন কজ করতে পারে। ভেরিয়াস কাইন্ড অফ কিডনি ডিসঅর্ডার, যদি কিডনি কোনো রকম প্রবলেম বা ডিসওরিয়েন্টেড কোনো প্রবলেম যদি থেকে থাকে, সেই কারণের জন্য সেকেন্ডারি হাইপারটেনশন কজ করতে পারে। বা এন্ডোক্রাইন সিস্টেম বা কার্ডিয়াক কোনো রকম ডিসঅর্ডার, কোনো লাংসে বা চেস্টে যদি কোনো রকম ইনফেকশন বা কোনো রকম যদি ডিজিজ বা ডিসঅর্ডার, যদি অ্যাসমা বা সিওপিডি যদি হয়ে থাকে, সেই কারণের জন্য কিন্তু আমার সেকেন্ডারি হাইপারটেনশন কজ করতে পারে। মানে মেনলি আমাদের যে নর্মাল যে হার্ট যেটা আছে, সে যদি ঠিক মতো পাম্প করতে না পারছে, বা সেই যদি ঠিক মতো অক্সিজেন ফ্লো করতে পারছে না, বা তার যতটা পরিমাণে অক্সিজেন ফ্লো করা দরকার ততটা পরিমাণে সে করতে পারছে না, বা অক্সিজেন ব্লাড ফ্লোটা করতে পারলেও তার যে ব্লাড ভেসেলস যেগুলো আছে তারা বাধা দিচ্ছে, তারা সেই ফোর্সফুলি অ্যাপ্লাই করছে, সেই কারণের জন্য কিন্তু আমাদের সেকেন্ডারি হাইপারটেনশন কজ করতে পারে। আর লাস্ট হচ্ছে কি আমার হাইপারটেনশন ক্রাইসিস। কি কি কারণের জন্য আমার হাইপারটেনশন ক্রাইসিস বা হাইপারটেনশন, ফার্স্টে দেখলাম যদি আমাদের নর্মাল হার্ট প্রেসার যদি 180 থেকে উপরের দিকে উঠে যায়, সেই সমস্ত ক্ষেত্রে আমার হাইপারটেনশন ক্রাইসিস কজ করতে পারবে, এবং সেটা অ্যাট ফিউচার স্ট্রোকও কজ করতে কিন্তু পারবো। বেশ, বোঝা গেল তাহলে হোয়াট আর দ্য মেন ক্লাসিফিকেশন বা টাইপস অফ হাইপারটেনশন।
হ্যালো হ্যালো স্যার আপনি বলুন স্যার। নেক্সট আসছে প্যাথোজেনেসিস অফ হাইপারটেনশন। কি কি কারণের জন্য কিন্তু আমার হাইপারটেনশন ক্রস করতে পারে, এইগুলো কিন্তু ভেরিয়াস কাইন্ড অফ থিওরির উপর ডিপেন্ডেবল হয়ে কিন্তু অনেক রকম ডিসঅর্ডার বা ডিজিজ কজ করতে পারছে। যেটা কালকে ফার্স্ট হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটিস। যদি কোনো রকম ভাবে সিস্টেমিক নার্ভাস সিস্টেমে কার্ডিয়াক যে আউটপুট, হার্টের যে আউটপুট মানে যেটা ব্লাড যে ইনটেক করছে সেটা যখন ব্লাডটা যখন অক্সিজেটেড হয়ে গোটা বডিতে যখন প্রোভাইড করছে, সেখানে যদি কোনো রকম ভাবে র্যাপিড ইনক্রিজ যদি শুরু হতে থাকে, আমরা যতটা পরিমাণে হার্ট পাম্প করার জন্য হার্টে যতটা পরিমাণ রক্ত ঢুকছে তার থেকে যদি বেশি পরিমাণ যদি বডিকে সাপ্লাই করতে হয়, সেই সময় কিন্তু আমাদের হাইপারটেনশন কজ করতে পারে, যেটা আমাদেরকে বলা হয় ওয়ান কাইন্ড অফ সিস্টেমিক নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার বা সিস্টেমিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটিস। সেকেন্ড হচ্ছে অ্যাক্টিভিটিস অফ দ্য ভাস্কুলার এন্ডোথিলিয়াম। ভ্যাসকুলার এন্ডোথিলিয়াম বলতে আমাদের এন্ডোথিলিয়াম যে ডিসফাংশন যেটা হয় আমাদের হার্টের মধ্যে, যে সময় এন্ডোথিলিয়াল সেলস যেগুলো যেগুলো থাকছে তাদের মধ্যে কোনো রকম যদি ডিসফাংশন দেখা যায় বা তারা যদি কোনো রকম ভাবে যদি প্যাসো কনস্ট্রিক্ট করতে সাহায্য করছে, প্যাসো ডাইরেক্ট হতে দিচ্ছে না, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের নর্মাল ব্লাড প্রেশারের থেকে বেশি হাইপারটেনশন কিন্তু কজ করতে পারবে। এবার 3 নম্বর হচ্ছে অ্যাক্টিভিটি ফর দ্য রেনাল সিস্টেম। রেনাল সিস্টেম বলতে ব্লাড ফ্লো যেগুলো যেগুলো থাকছে, যেমন আমাদের দেখবেন ফার্মাকোলজিতে যখন আরো যখন হাইপার অ্যাক্টিভ সাইডে যখন যাবেন তখন আমাদের পড়ানো হবে, দেখবেন অ্যাঞ্জিওটেনসিন 1 রিসেপ্টর থাকে, অ্যাঞ্জিওটেনসিন 2 থাকে, অ্যাঞ্জিওটেনসিন 1 থাকে এবং প্লেন অ্যাঞ্জিওটেনসিন থাকে। সেখানে রেনিন নামক একটা উৎসেচক থাকে, যে রেনিন নামক উৎসেচকটা অ্যাঞ্জিওটেনসিন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 প্রোডাকশন করে, অ্যাঞ্জিওটেনসিন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 এনজাইমটা প্রোডাকশন করছে বা অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে বা অ্যাঞ্জিওটেনসিন 2 বানাচ্ছে। এই যে অ্যাঞ্জিওটেনসিন 2 যেটা ফর্মেশন হচ্ছে সেটা কিন্তু আমাদের কার্ডিয়াক আউটপুটের জন্য খুব বাজে একটা এনজাইম, যেটা প্রচুর পরিমাণে কিন্তু হার্ট স্ট্রোক কিন্তু তৈরি করতে সাহায্য করে। তাহলে আমাদের মেন কাজ কি হচ্ছে, রেনিন যে উৎসেচক যেটা হচ্ছে বা রেনিন যে এনজাইম যেটা আছে তাকে আমার মেনলি রিসেপ্টর সাইডে গিয়ে বাইন্ড করতে দেওয়া যাবে না। যদি বডি ক্ষেত্রে রেনিন প্রোডাকশন যদি কমিয়ে দেওয়া যায় তাহলে অ্যাঞ্জিওটেনসিন 1ও তৈরি হবে না, অ্যাঞ্জিওটেনসিন 2ও তৈরি হবে না। এই জন্য আমাদের রেনাল সিস্টেমের যে অ্যাক্টিভিটি যেগুলো আছে সেখানে কোনো রকম ভাবে যেন যে সমস্ত ডিসঅর্ডার, যে সমস্ত হরমোনস যেগুলো যেগুলো আছে যারা আমাদের নর্মাল হার্ট স্ট্রোক করতে সাহায্য করে বা নর্মাল হার্ট স্ট্রোক করে, সেই সমস্ত রিলিজ হরমোন গুলোকে আমাদের আস্তে আস্তে বাধা দিতে হবে বা বাধা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এইগুলো হলো মেনলি আমাদের নর্মাল প্যাথোজেনেসিস। এবার আসছে কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, কি কি আমার সাইন অ্যান্ড সিমটম। ওয়ান অফ দ্য মেন সব থেকে বেশি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হাইপারটেনশন থেকে, হোয়াট আর দ্য মেন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, কি কি হতে পারে? সিভিয়ার হেডেক, প্রচন্ড মাথা ব্যথা, চেস্ট পেন, বুকে ব্যথা, ব্লিডিং ফ্রম নোজ, নাক দিয়ে, ডিফিকাল্টি ইন ব্রিদিং, নিঃশ্বাস নিতে কষ্ট, তারপর আর কি কি আছে? নজিয়া, ভমিটিং, ডিজিনেস, চোখে হালকা হালকা ঝাপসা দেখা, পেন ইন নেক, ঘাড়ের দিকে হালকা হালকা ব্যথা করা, এগুলো হচ্ছে আমাদের নর্মাল সাইন অ্যান্ড সিমটম। এবার চলে আসবো আমরা হোয়াট আর দ্য ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। এটা কিন্তু খুব ভালো করে দেখে রাখবেন, যাদের যাদের বেশি ওষুধের দোকান ফোকান যারা আছেন তারা খুব ভালোভাবে এই ওষুধগুলোর সঙ্গে ভালোভাবে জানতে পারবেন। এখানে দেখুন 6 থেকে 7 রকম ভাবে ক্লাসিফিকেশন দেওয়া আছে। এখানে দেখুন 6 থেকে 7 রকমের ক্লাসিফিকেশন দেওয়া আছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। ফার্স্টে আছে আমাদের ডায়োরেটিক্স। ডায়োরেটিক্স কি কি আমরা ডায়োরেটিক্স ইউজ করছি? ফার্স্ট আমাদের বলবো ক্লোরোথায়াজাইড। ক্লোরোথায়াজাইডের ডেরিভেটিভ যেটা আছে ফুরেসেমাইড যেটা আছে, স্পাইরোল্যাকটন, ওয়ান অফ দ্য মেন ডায়োরেটিক্স, খুব ভালো এফেক্টিভলি কাজ করতে পারে আমাদের হাইপারটেনশন বা কনজেস্টিভ হার্ট ফেলিয়ার বা হাইপারটেনশনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ইউরেটিক্স কাজ করে। সেকেন্ড আসছে আলফা ব্লকার, যেটা হচ্ছে পার্সোনালিটির একটা খুব ভালো একটা ড্রাগ আছে। বিটা ব্লকার যেটা আছে অ্যাডিনোলল বা প্রোপানোলল, ভালো একটা এফেক্টিভ ড্রাগ কাজ করে। আলফা প্লাস বিটা ব্লকার দুটো কম্বিনেশন যে ড্রাগ যেটা আছে, লেভিটেলল আছে, কার্বিনোটেরল আছে, কার্ভিডিলল আছে, ভেরিয়াস কাইন্ড অফ ডিসঅর্ডারের যে ডিজিজ যেগুলো আছে, ড্রাগগুলো যেগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু হাইপারটেনশন গুলোকে রিডিউস করতে সাহায্য করে। এই যে ক্লাসিফিকেশন যেগুলো যেগুলো আছে মাচ মোর সিমিলার যে সমস্ত ড্রাগ বা কমন ড্রাগ বা যেগুলো খুব মার্কেটে খুব অ্যাভেলেবেল ড্রাগ যেগুলো আছে সেগুলো কিন্তু আমি দেওয়া আছে। ঠিক আছে, একটু আপনাদের পড়তেও সুবিধা হবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে, এই জন্য মাচ মোর সিমিলার যে ড্রাগ যেগুলো আছে সেগুলো কিন্তু আমি দিয়েছি। এইটা ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টটা
ভালো করে দেখে রাখবেন। আর লাস্ট হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, মানে ওষুধপত্র বাদ দিয়ে কি কি ভাবে বা নেগেটিভ কি কি পজিটিভ উপায়ে আমি শরীরকে আমি ঠিক করতে পারবো। ফার্স্ট হচ্ছে ডায়েটারি চেঞ্জেস, যে বডির ক্ষেত্রে যে ডায়েটারি সিস্টেম যেটা আছে, ড্যাশ সিস্টেম বলা হয়, ওয়ান কাইন্ড অফ ডায়েটারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন। হাইপারটেনশনকে বন্ধ করার জন্য কি কি ডায়েটারি মেকানিজম বা কি কি ডায়েট ফলো আমরা করতে পারবো, যেগুলো আমাদের আছে। ফার্স্ট হচ্ছে সোডিয়াম ইনটেক, বডির ক্ষেত্রে যে সমস্ত সোডিয়াম ইনটেক যেগুলো করছি বা নর্মাল লবণ যেগুলো আমরা ইউজ করা হয়, যে আমাদের সোডিয়ামের মানে কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে, সেই লবণগুলোকে কিন্তু আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। প্লাস কি করতে হবে, গ্রিন ভেজিটেবলস যেগুলো যেগুলো আছে সেগুলো আমাদের খুব বেশি করে খেতে হবে। রেড মিট টাইপ যেগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। অ্যালকোহল ইনটেক বন্ধ করতে হবে। স্মোকিংটা পুরোপুরি বন্ধ করতে হবে। এক্সারসাইজ রেগুলার একটা করতে হবে, সকালবেলা রেগুলার এক্সারসাইজ করতে হবে, হাঁটা চলা করতে হবে। এগুলো হচ্ছে আমাদের সবই নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে। যদি আপনাদের তাহলে কোশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য মেইন অবজেক্টিভ ফর দ্য টু স্টপ হাইপারটেনশন। যদি এখন দেখে হাইপারটেনশন বন্ধ করার জন্য কি করা উচিত, সেই ক্ষেত্রে কিন্তু আপনি নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট যেটা আছে সেটা আপনার পুরোটাই খুব ভালোভাবে লিখতে পারবেন। হাইপারটেনশন থেকে মেইনলি কজ আছে হোয়াট আর দ্য সাইন এন্ড সিম্পটম, হোয়াট আর দ্য ফার্মাকোলজিক্যাল, হোয়াট আর দ্য নন ফার্মাকোলজিক্যাল, হোয়াট ইজ দ্য মেকানিক্যাল অফ অ্যাকশন বা প্যাথোজেনেসিস অফ হাইপারটেনশন, এরকম কোশ্চেন দেয়। হাইপারটেনশন থেকে একটা বড় কোশ্চেন থাকেই, খুব ইম্পর্টেন্ট। হাইপারটেনশনের কাছে কিছু কোশ্চেন আছে, বুঝতে পেরেছেন সবাই? আমি তো লেটেও জয়েন করি। হ্যালো হ্যালো, স্যার। হ্যাঁ আপনার Hello. বুঝতে পারছি সবাই? বলছি স্যার একটু হ্যালো হ্যাঁ বলুন। স্যার, কোশ্চেন গুলো একটু একবার আস্তে আস্তে বলে দেন, আমি লিখছি। ও বেশ, ঠিক আছে। ফার্স্ট লিখুন ডিসক্রাইব হাইপারটেনশন। আমি দাঁড়ান, আমি বলতে বলতে আমি গ্রুপে লিখিয়ে দিই, এখানে আমাদের সুবিধা হবে। স্যার হ্যালো। বলুন। হ্যাঁ বলছিলাম স্যার, আমাদের যদি একটু নোটস প্রোভাইড করতেন না গ্রুপে পিডিএফ ফর্মে, তাহলে হ্যাঁ আমাদের একটু দিয়ে দেবো সুবিধা তো, হতো। আমাদের ইউনিট ওয়াইজ শেষ হোক, এবার এক এক করে দিলে তো আপনাদের অনেক মাল্টিপল নোট হয়ে যাবে, বুঝতেই পারবেন না কোন হ্যাঁ, সাবজেক্টের কোন নোটটা। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, ওই জন্য আপনি একটা চ্যাপ্টার করে ওয়াইজ ইউনিট শেষ দিলেও হোক হবে, তারপর দেবো, অসুবিধা নেই। চ্যাপ্টার ওয়াইজই দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। আমারও শুনতে হবে, এই দেখা যাবে। স্যার বলুন। ডিসক্রাইব দ্য হাইপারটেনশন, তারপরে হ্যাঁ আমি লিখে দিচ্ছি গ্রুপে, দেখুন আপনাদের চ্যাটটা খুলুন, ওখানে দেখুন কোশ্চেনটা দিয়ে দেওয়া আছে। আপনাদের চ্যাটটা একবার ভালো করে দেখে নেবেন, সেই চ্যাটে দেখুন কোশ্চেনটা দিয়ে দেওয়া হয়েছে, কি ধরনের কোশ্চেন আসতে পারে। এই যে কোশ্চেন যেটা দিয়েছি দেখুন, স্যার। হ্যাঁ দেখতে পেয়েছেন কোশ্চেনটা? হ্যাঁ স্যার, দেখতে পেয়েছি স্যার। দেখুন, ডেসক্রাইব হাইপারটেনশন, রাইট ডাউন ক্লাসিফিকেশন, সাইন এন্ড সিম্পটম, ক্লিনিক্যাল এন্ড ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন। এটা কিন্তু আপনাদের সবগুলোই কিন্তু দেখে রাখবেন। কোশ্চেন যদি এখান থেকে দেয়, যদি কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার থেকে যদি কোশ্চেন থাকে, এইরকমই কোশ্চেন থাকবে, পুরোটাই এক থাকবে, শুধু ডিসঅর্ডার গুলো শুধু চেঞ্জ হয়ে যাবে। যে হাইপারটেনশনের বদলে সিওপিডি দিয়ে দিতে পারে, বা অ্যানজাইনা, মায়োকার্ডিয়াল ইনফেকশন, যেগুলো আছে পরপর আমি দেখে দিচ্ছি। দেখুন, হাইপারটেনশন বললাম, এরপর নেক্সট আছে অ্যানজাইনা পেক্টোরিস, মায়োকার্ডিয়াল ইনফেকশন, হাইপারলিপিডেমিয়া, সিএইচএফ। এই যে লিস্টে যে আমি যে নোটস গুলো যেগুলো দিয়েছি, একবারে কম্প্যাক্ট নোটস দিয়েছি, ঠিক আছে? যদি পারেন শর্ট না করলেই ভালো হয়, কারণ এটা হচ্ছে সব থেকে জিস্টেড নোট। আপনাদের যদি বই বা নোটস থেকে দেখতে চান, ও অনেক বেশি বেশি করে লেখা আছে, আমি সেখানে সেই তুলনায় একবার জিস্ট অনুযায়ী দিয়েছি। নেক্সট ওয়ান একটা হ্যাঁ বলুন। বলছি যে অগ্নিবীণা গ্রুপে কি দিয়েছেন এটা? হ্যাঁ, কোনটা? এই কোশ্চেন গুলো তো আমি এখানে চ্যাটে দিলাম তো, কোশ্চেন গুলো গ্রুপে দিইনি, আমরা চ্যাটটা খুলুন, আমি দিয়ে দিচ্ছি। গ্রুপে এমনি করে আমি এক কাজ করবো, এই যে পিডিএফ যেটা আছে, পিডিএফ এর মধ্যে কোশ্চেনটা লিখে দিয়ে দেবো, তাহলে আপনাদের সুবিধা হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আলাদা করে আবার বারবার করে আমাকে লিখতে হবে না, আমি কোশ্চেনটা ঘুরিয়ে দিয়ে পিডিএফ এ দিয়ে দেবো।
এটা পড়িয়ে দিই আমি, এটা পিডিএফ এবং আগের দিন যেটা পড়ালাম সেটা পিডিএফ একসঙ্গে আমি দিয়ে দেবো গ্রুপে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। হুম। আচ্ছা, এবার সেকেন্ড আসছে অ্যানজাইনা পেক্টোরিস। অ্যানজাইনা পেক্টোরিস কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা নোট, যেটা আমাদের কনজেস্টিভ হার্ট ফেলিয়ারের জন্যই হতে পারে বা হাইপারটেনশনের জন্যই হয়। যেটা হচ্ছে বডির ক্ষেত্রে যদি কোনো রকম ভাবে আমাদের ব্লাড ফ্লো যেটা আছে, যদি কোনো রকম ভাবে যদি রিডিউস হয়ে যায় বডিতে, যেটার জন্য ফার্স্ট হচ্ছে কি, বডিতে বেশি পরিমাণে যখন ব্লাড ফ্লো হচ্ছে, ব্লাড ভেসেলস যেগুলো যেগুলো আছে সেগুলো যখন চাপ সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু আমাদের হাইপার টেনশন হচ্ছে। এবার যদি সেই সমস্ত ব্লাড ভেসেলসে যদি রক্ত কম পরিমাণে পৌঁছায় বা রক্তের যে ফ্লো যেটা আছে সেটা যদি কম হয়, তখন যে ডিসঅর্ডার যেটা কজ করে সেটাকে বলা হয় অ্যানজাইনা পেক্টোরিস। অ্যানজাইনা পেক্টোরিসের কি কি টাইপস গুলো হয় এটা একটু দেখে রাখবেন: স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, ভেরিয়েন্ট অ্যানজাইনা এবং মাইক্রোভেসকুলার অ্যানজাইনা। স্টেবল অ্যানজাইনাটা কি একটু দেখে নিই, যে এখানে যে সিস্টেম যেগুলো আছে সেখানে আমাদের করোনারি আর্টারি, আমাদের যে হার্টের যে করোনারি আর্টারি যেটা আছে সেখানে প্রচুর পরিমাণে প্লাক ফর্মেশন হয়। প্লাক মানে কি, লিপিড স্যাচুরেশন যেটা হয়, সেই কন্টিনিউ লিপিড স্যাচুরেশন যেগুলো হবে আস্তে আস্তে প্লাক ফর্মেশন করতে থাকে, বল একটা বলের মতন করে স্ট্রাকচার তৈরি হয়। যে ব্লাড ভেসেলস যে দেওয়াল আছে, দেওয়ালে ব্লাড ভেসেলস যখন এই বলগুলো তৈরি হচ্ছে বা প্লাক যখন ফর্মেশন হচ্ছে, তখন তারা কি করছে, রক্তের যে ফ্লো যেটা হচ্ছে সেই ফ্লোটা করতে অনেক পরিমাণে বাধা দিচ্ছে। এই কারণে কিন্তু আমাদের স্টেবল অ্যানজাইনা হতে পারে। আনস্টেবল অ্যানজাইনা কখন হয় না, কি বলছে, দি টাইপ অফ অ্যানজাইনা ডাজ নট ফলো দ্য রেগুলার প্যাটার্ন ডিউ টু আনস্টেবল অর ডাইনামিক প্লাক। যে এমন কোন হয়েছে, মনে কোন একদিন প্রচুর পরিমাণে বেশি সোডিয়াম বা বেশি পরিমাণে লিপিড যেটা আছে, লিপিড ইনটেক প্রচুর বেশি পরিমাণ করা হয়ে গেছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমার চট করে যে হালকা হালকা বুকে চিনে ব্যথা যে তৈরি হয়, বা কোন বেশি খাওয়া দাওয়া হয়ে গেলে বা বেশি রিচ ডায়েটেড ফুড যদি খাওয়া হয়, তারপর দেখবেন হঠাৎ করে যদি বয়স্ক লোক যারা আছেন মাঝে মাঝে বুকে হালকা চিনচিন করে ওঠে, মানে বলি না যে গ্যাসে ব্যথা হচ্ছে বা গ্যাসের জন্য বুকে চিনচিন করছে। এই যে টাইপস অফ যে রোগ যেটা, এটাকে বলা হয় কিন্তু আনস্টেবল অ্যানজাইনা। খুব সিভিয়ার ডিজিজ, কিন্তু স্ট্রোক কজ করতে পারে এই আনস্টেবল অ্যানজাইনার জন্য। আর এরকমই আছে মাইক্রোভ্যাসকুলার অ্যানজাইনা আর হচ্ছে ভেরিয়েন্ট অ্যানজাইনা। এই অ্যানজাইনার যে এটিওলজি যেটা আছে, এটিওলজি মাচ মোর সিমিলার, সবগুলি কিন্তু হাইপারটেনশনের মতনই। এই যে টাইপস ডিসঅর্ডার যেগুলো আছে, হাইপারটেনশন, অ্যানজাইনা পেক্টোরিস, মায়োকার্ডিয়াল ইনফেকশন, তারপর আমাদের হাইপারলিপিডেমিয়া, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, এগুলো যেগুলো যেগুলো আছে সবগুলোই কিন্তু করছে একটাই রিজনের জন্য, হয় আমার ব্লাড ফ্লো বেশি হচ্ছে অথবা ব্লাড ফ্লো কম হচ্ছে। সেটা কি জন্য হতে পারে, যদি লিপিড স্যাচুরেশন যদি বেশি হতে থাকে, যদি বডিতে ব্লাড ভেসেলসে লিপিড স্যাচুরেশন যদি বেশি হতে থাকে, সেই ক্ষেত্রে যে ডিজিজ কজ করবে সেটাকে আমরা বলবো হাইপার লিপিডেমিয়া। এই যে হাইপার লিপিডেমিয়া ছবিটা দেখুন, বাঁ দিকে দেখুন নর্মাল আর্টারি আছে, ডান দিকে দেখুন আর্টারি উইথ প্লাক বিল্ড আপ। এই দেখুন হলুদ হলুদ যে প্লাক যেটা আছে, সেই যে লিপিড গুলো যদি প্লাক ফর্মেশন করতে শুরু করে, তাহলে রক্তের যে চলাচল বা ব্লাড ফ্লো সেটা কমই না, রক্তের ফ্লোটাই বন্ধ হয়ে যাবে, রক্ত চলাচলই করতে পারবে না, তখন কিন্তু আমার হাইপারলিপিডেমিয়া কজ করবে। কনজেস্টিভ হার্ট ফেলিয়ারের আন্ডারে বা সিএইচএফ এর আন্ডারে বা কার্ডিওভাস্কুলার ডিজিজের আন্ডারে তিনটে হচ্ছে বেসিক মেকানিজম। একটা হচ্ছে কি, ব্লাড ফ্লো বেশি হয়ে যাওয়া, যেটার জন্য কজ করছে যেটাকে আমরা বলছি হাইপার টেনশন। ব্লাড ফ্লো যদি কম হয়ে যায় তখন তাকে আমরা কি বলছি, অ্যানজাইনা পেক্টোরিস। এবং ব্লাড ফ্লো যদি একেবারেই যদি হতে পারছে না, তখন সেটাকে আমরা বলবো হাইপার লিপিডেমিয়া। এই তিনটে কিন্তু মাচ মোর সিমিলারই। এক, এদের এটিওপ্যাথোজেনেসিস যেটা আছে, যে কি কি কারণের জন্য হচ্ছে সেগুলোও এক, সাইন অ্যান্ড সিমটম গুলোও এক, শুধুমাত্র চেঞ্জ যেটা হবে সেটা হবে আমাদের ফার্মাকোলজিক্যাল ডিসঅর্ডার বা ফার্মাকোলজিক্যাল যে ড্রাগ যেটা আছে সেটাও একই আছে। একবার দেখিয়ে নিদান অ্যানজাইনা পেক্টোরিসের ফার্মাকোলজিক্যাল দেখুন। হ্যাঁ, এইখানে দেখুন বিটা ব্লকারটা হচ্ছে মেন। বিটা ব্লকার কিন্তু আমাদের এই চার্ট গুলো কিন্তু খুব ভালো করে দেখে রাখবেন। এই যে দেখুন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে যে সমস্ত ড্রাগ গুলো যেগুলো যেগুলো আছে, সেইগুলো দেখবেন অন্য কোনো ড্রাগের বা অন্য কোনো ডিজিজের কমন ড্রাগ আছে কিনা, তাহলে জিনিসটা মনে রাখতে সুবিধা হবে। যেমন বিটা ব্লকার হচ্ছে অ্যাটেনোলল। এই অ্যাটেনোলল ড্রাগটা অ্যানজাইনা পেক্টোরিসের ক্ষেত্রে ইউজ করতে পারবো। প্লাস দেখুন এখানে দেখুন বিটা ব্লকার অ্যাটেনোলল আছে, তার মানে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার বা হাইপারটেনশনের ক্ষেত্রে ইউজ করতে পারবো। এইরকম ভাবে কিনা মনে রাখবেন ক্লাসিফিকেশন গুলো, যে একটা কমন ড্রাগ কোন কোন ডিজিজকে ট্রিট করতে সাহায্য করছে, সেই জিনিসটা থাকবে কমন ডিজিজ। জিনিসটা বুঝতে পারলেন কি করে লিখবেন পরীক্ষায় যে কোশ্চেন এই ধরনের আসে? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।
একটু সেইগুলো একটু ভালো করে দেখে রাখবেন যে নর্মাল যে ডিসঅর্ডার যেগুলো যেগুলো থাকবে সেইগুলো কিন্তু আপনাদের কমন কমন যে ড্রাগ যেগুলো আছে সেইগুলোকে ভালো করে আগে দেখে রাখবেন যে এই কমন কমন ড্রাগ গুলো কোন কোন ক্লাসিফিকেশন বা কোন কোন ডিজিজকে ট্রিট করতে সাহায্য করছে। ওকে স্যার। বেশ, এবার চলে আসছি কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। জাস্ট আমি জিস্ট হিসেবে বলে রাখছি, আর ওনাদের তো নোটসটা দিয়ে দেওয়া হবেই। কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হচ্ছে আমাদের হার্ট যেটা আছে, হার্টের যে লেয়ার যেটা আছে, হার্টের যে আউটার মোস্ট যে লেয়ার, সেখানে যদি কোনো রকম ভাবে প্লাক ফর্মেশন হয় বা কোনো রকম যদি আমি পাম্প বা ব্লাডের যে পাম্প যেটা হচ্ছে সেটা যদি র্যাপিড হতে পারছে না, যতটুকুনি পাম্প হওয়া দরকার সে পাম্পটা করতে পারছে না, কি কারণে? লিপিড স্যাচুরেশন ইনটেকের জন্য বা লিপিড প্রোডাকশন সেখানে প্রচুর পরিমাণে বেশি পৌঁছে গেছে। সেই জন্য যদি কোনো রকম ভাবে পাম্প যদি ঠিক মতো না করতে পারে, সেই কারণে কিন্তু কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হতে পারে। প্লাস কনজেস্টিভ হার্ট ফেলিয়ার ওয়ান অফ দ্য মেইন সিমটম অ্যান্ড সাইন অ্যান্ড সিমটম ফর দ্য হার্ট ফেলিয়ার বা হার্ট ফেলিয়ার কজ করার জন্য কিন্তু কনজেস্টিভ হার্ট ফেলিয়ার একমাত্র দায়ী। কনজেস্টিভ হার্ট ফেলিয়ার যেটা হচ্ছে সেটা আমাদের হাইপার টেনশনের জন্য কজ করতে পারে, হাইপার লিপিডিমিয়ার জন্য কজ করতে পারে। কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হচ্ছে সব থেকে একদম লাস্ট স্টেজ অফ এনি কাইন্ড অফ কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডারের যে সমস্ত ডিজিজ যেগুলো আছে সেগুলো সব থেকে অন্তিম পর্যায়ে হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। এর দেখুন ড্রাগ ডিসঅর্ডার গুলো দেখে নিন কি কি আছে, কি কি ড্রাগ আমরা ইউজ করতে পারবো। সেম তাই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন সবই এক হবে, নন ফার্মাকোলজিক্যালি খুব প্রায় এক। ডায়েট যেটা আছে সেটাকে ঠিক মতো করতে হবে, লবণ ইনটেক বেশি করা যাবে না, ফ্লুইড যেটা আছে বা বডি ফ্লুইড যেটা আছে বা অক্সিজেনেটেড ফ্লুইড যেটা আছে সেটা বেশি পরিমাণে ইনটেক করতে হবে, অ্যালকোহল স্মোকিং পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। এবার দেখে নিন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, ভালো করে দেখে রাখবেন। এসি ইনহিবিটর, লোসারট্যান। কোনো মানুষ হ্যাঁ বলুন। প্রতি দয়া আছে মানুষটাকে দেখতে পাচ্ছি না আপনার তোমরা স্লাইড দেখা যাচ্ছে না? কুম্ভ হ্যাঁ, স্যার। মেলা হচ্ছে কুম্ভ মেলা। আমরা তো দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি না দেখা তো যাচ্ছিল স্যার। তাহলে আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তাহলে জিনিসটা। এখন দেখা যাচ্ছে স্লাইড? চেষ্টা করছি স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, দেখা যাক। আচ্ছা দেখে নিন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টটা দেখে নিন। এসি ইনহিবিটর লোসারট্যানটা ভালো করে আগে দেখে নেবেন যে কনজেস্টিভ হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে বা কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে এই কনজেস্টিভ হার্ট ফেলিয়ার বাদ দিয়ে অন্য কোনো ডিজিজ ট্রিট করতে লাগছে কিনা। যদি লেগে থাকে এটাকে একটা কমন এক্সাম্পল লিখে দেবেন। সেকেন্ড হচ্ছে দেখুন বিটা ব্লকার কিন্তু সবগুলোর ক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি, বারবার বলছি বিটা ব্লকার যে ড্রাগ গুলো ইউজ করা হয় সবকটা কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডারে কিন্তু প্রচুর ভাবে দায়ী ঠিক করার জন্য। প্রোপানোলল, অ্যাটিনোলল, কার্বিডেলল, এইগুলো এই তিনটে ড্রাগ কিন্তু যে কোনো কাইন্ড অফ কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডারকে ট্রিট করতে সাহায্য করা হয়। প্লাস ডায়াবেটিস কখন হচ্ছে? বডির ক্ষেত্রে যখন ইউরিয়া প্রোডাকশন যেটা হচ্ছে সেটাকে কমিয়ে দেওয়ার জন্য যেগুলো ইউজ করতে পারবো সেই ড্রাগ গুলো। স্পাইনোল্যাকটন, ক্লোরোথায়াজাইড খুব ভালো ডায়াবেটিক্স, এগুলো কিন্তু আমাদের সিএইচএফ কে ট্রিট করতে সাহায্য করতে পারবে। যে প্রোভাইডার অমুক সে এই ছিল আমাদের টোটালি সিএইচএফ হয়ে গেল। আর একটা ইম্পর্টেন্ট একটা মনে হয় যতদূর সম্ভব আছে মায়োকার্ডিয়াল ইনফেকশন বলে একটা আছে না? মায়োকার্ডিয়াল ইনফেকশন এটা হচ্ছে আমাদের হার্ট ডিজিজ, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হবার আগের যে প্রসেস বা আগের যে স্টেজ যেটা আছে সেটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফেকশন। এটাকে কাইন্ড অফ হার্ট অ্যাটাকও বলতে পারে। যদি পরীক্ষায় কোশ্চেন দেয় মায়োকার্ডিয়াল হোয়াট ইজ মায়োকার্ডিয়াল ইনফেকশন, তাহলে কিন্তু আপনারা এই কনজেস্টিভ হার্ট ফেলিয়ার যেটা আছে সেটাকে মিক্স করে লিখতে পারেন। জাস্ট জিস্ট একবার দেখে নিন কি বলছে। It is or heart attack is a condition characterized by the death and cardiac tissue due to disturb or the obstructive blood supply. বডির যে আমাদের হার্ট যেখানে আছে সেখানে প্রপার যে পরিমাণে যে ব্লাড সাপ্লাই হওয়াটা দরকার সেটা যদি না হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের মায়োকার্ডিয়াল ইনফেকশন বা কনজেস্টিভ হার্ট ফেলিয়ার কজ করতে পারবে। সেটাকে আমরা কনজেস্টিভ হার্ট ফেলিয়ার বলতে পারবো। আর এটা কি বলছে? ইট ক্যান অলসো বি ডিসক্রাইব অ্যাজ পালাগনি। আর মসজিদে শুনছি যে আগে যায় চিল্লাবি না কিন্তু বলে দিনো। কি বলছে লাস্টে দেখে নি? ইট ক্যান অলসো বি ডিসক্রাইবড অ্যাজ ইরিভার্সিবল ডেথ অর হিয়ার সেলস ডিউ টু ইসচেমিয়া। এটাকে কিন্তু আমাদের ইসচেমিয়া হার্ট ডিজিজও বলা হয়। পরীক্ষার সময় যদি কোশ্চেন দেওয়া হয় হোয়াট ইজ ইসচেমিয়া হার্ট ডিজিজ, আপনারা কিন্তু ভয় পেয়ে যাবেন না। ইসচেমিয়া হার্ট ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফেকশন, হার্ট অ্যাটাক তিনটেই কিন্তু সেম জিনিস। বারবার বলে রাখলাম মায়োকার্ডিয়াল ইনফেকশন, ইসচেমিয়া হার্ট ডিজিজ
এবং হচ্ছে নর্মাল হার্ট ডিজিজ বা যে কোনো কারণে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, তিনটেই কিন্তু এক, ভালোভাবে দেখে রাখবেন, মনে রাখবেন। আর এটা কি জন্য হতে পারে, এটাকে মায়োকার্ডিয়াল ইনফেকশন বলা হয়, কারণ আরেকটা স্পেসিফিক রিজন আছে যে আমাদের বডির যে হার্টের যে কার্ডিমাম লেয়ার গুলো যেগুলো আছে, হার্টের যে লেয়ার ভেতরে অনেকগুলো আউটার মোস্ট লেয়ার থাকে, আউটার মোস্ট লেয়ারের তলে অনেকগুলো লেয়ার থাকে, ইনার লেয়ার, মিডল লেয়ার, আউটার লেয়ার, এই যে লেয়ারের যে ডিসঅর্ডারের জন্য এটা হচ্ছে বলেই এটাকে আমাদের স্পেশালি বলা হয় মায়োকার্ডিয়াল ইনফেকশন। এখানে এন্ডোকার্ডিয়াম আছে, মায়োকার্ডিয়াম আছে, এপিকার্ডিয়াম আছে। এই তিনটে কার্ডিয়ামে যদি কোনো রকম ভাবে ট্রান্সমিশন যদি না হয়, কোনো রকম ভাবে ব্লাড ফ্লো যদি না হয়, সেই জন্য যে ডিজিজ কজ করছে সেটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফেকশন অথবা ইসচেমিয়া হার্ট ডিজিজ বলতে পারবো। এরও তাই ইটিওপ্যাথোলজিস, প্যাথোজেনেসিস, নন ফার্মাকোলজিক্যাল, ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, এটা খুব ভালো করে দেখে রাখবেন। ব্লাড থিনার, অ্যাসপিরিন। ব্লাড থিনার বলতে ব্লাডের যে কনসেন্ট্রেশন যেটা আছে সেটাকে কমাতে যে ওষুধগুলো সাহায্য করে সেগুলোকে বলে ব্লাড থিনার। যেমন হচ্ছে একটা মেন এক্সাম্পল অ্যাসপিরিন। তারপর কি বলছে, থ্রম্বোলাইটিক, থ্রম্বোলাইটিক ডিসঅর্ডার যেগুলো কমাতে বা থ্রম্বোসিস হতে দিচ্ছে না, এই সমস্ত যেসব ড্রাগ যেগুলো আমরা ইউজ করব, সেই ড্রাগগুলো কিন্তু আমরা থ্রম্বোলাইটিক ডিসঅর্ডার ইউজ করতে পারি বলে সেটাকে আমরা এই ড্রাগগুলোকে ট্রিট করতে পারবো। মানে মেনলি আমার যে ব্লাডের মধ্যে ক্লট যেগুলো তৈরি হয়, বা কোনো বলে না যে হার্টের রক্তের জমাট বেঁধে গেছে, বা কোনো রকমের ব্লাড হার্ট পাম্প করতে পারছে না, রক্ত জমাট বেঁধে যাচ্ছে, সেই জন্য সেই রক্ত জমাট যেটা আছে সেটাকে কমানোর জন্য আমরা স্ট্রেপ্টোকাইনেস নামে একটা ড্রাগ আছে, সেই ড্রাগটা কিন্তু আমরা ইউজ করতে পারবো, যেটা মায়োকার্ডিয়াল ইনফেকশন ইউজ করা হয়। লাস্ট হচ্ছে এসি ইনহিবিটর, বিটা ব্লকার। তো বিটা ব্লকার, প্রোপানল, অ্যাডিনল যেগুলো ইউজ করছি, সেগুলো কিন্তু কনজেস্টিভ হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে বা কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডারের ক্ষেত্রে সবগুলোতে কিন্তু আমি ইউজ করতে পারবো। তাহলে কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডারের ক্ষেত্রে বিটা ব্লকার হচ্ছে ওয়ান অফ দ্য মেন ফার্মাকোলজিক্যাল একটা ড্রাগ। বিটা ব্লকারকে রেফারেন্সে রেখে আর যে সমস্ত ড্রাগ যেগুলো আছে, যেমন এসি ইনহিবিটর আছে, আলফা নাইট্রেট আছে, আলফা ব্লকার আছে, আলফা প্লাস বিটা ব্লকার আছে, সেগুলো কোন কোন ডিজিজকে ট্রিট করতে সাহায্য করছে সবই আপনাদের পিডিএফটাই আছে, একবার শুধু ভালো করে চোখ বুলিয়ে দেখবেন। এই হলো আপনাদের টোটালি কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডারের মেন চ্যাপ্টার, মেন ফান্ডা যেটা আছে সেটাই। বলুন, কারোর এবার কিছু কোশ্চেন আছে? নোটটা আমি একবার দাঁড়ান, একটু গ্রুপে আমি দিয়ে দিই। ঠিক আছে। বলুন, কারোর বুঝতে কিছু অসুবিধা হলো কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার বা কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে? স্যার কোনো সমস্যা নেই। স্যার একবার করি, তারপরে যদি কোনো অসুবিধা হয় তারপরে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করে নেবো স্যার। বেশ বেশ। এক মিনিট দাঁড়ান, আমি এটা গ্রুপে একটু আপডেট করে দিই এটা। পৃথিবীতে শান্তির প্রতিষ্ঠার এটাই তো প্রতীক। তোমরা তোমাদের মেলাতে আমাদের মুসলিম ভাইদের দোকানকে উঠাও, আর আমরা আমাদের জালসাই তোমাদের বাপ বেটাদের দোকান থাকে, আমরা একদিনও ফতুয়া দিরা উঠা অমুক তাদের দোকান ওই দোকানে খাওয়া যাবে। আমাদের জালসাগুলোতে যে দোকান বসে কত পার্সেন্ট মুসলমানের দোকান থাকে? অধিকাংশ দোকান তাদের থাকে। আমরা একবার ফতুয়া দিয়েছি, হ্যাঁ আমরা সার্বিক ভাবে ফতুয়া দিয়েছি মেলা বসে না, আমরা এই ফতুয়া দিয়েছি, কিন্তু এই ফতুয়া কোনো মায়ের বেটা দেখাতে পারবে যে আমরা দিয়েছি অমুক কমিউনিটিকে দোকান বসাতে দিও না? আমরা যদি বন্ধ করে দিই তাহলে মুর্শিদাবাদের মাটিতে তোমাদেরকে রাস্তার ধারে গোটা নিয়ে ভিক্ষা ছাড়া কোনো উপায় থাকবে না। কয় পার্সেন্ট আছো তোমরা আর কয় পার্সেন্ট আমরা? আমরা যদি কেনাকাটা বন্ধ করে দিই তোমাদের অবস্থা কি হবে? কিন্তু ইসলাম এটা শিখায় না। ইসলাম বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটাই তো আমার আল্লাহ আমাকে শিখিয়েছে, এটাই তো আল্লাহর বার্তা। একজন মুসলমান এটা বলে না এটা উমুকের দোকান খাবো না চল, এটা উমুকের দোকান কিনবো না চল, এটা উমুকের দোকান পড়বো না চল। আল্লাহ এটা বলে না, বরঞ্চ আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা তাদের ধর্ম নিয়ে সন্তুষ্ট থাকুক, তোমরা তোমাদের ধর্ম নিয়ে সন্তুষ্ট থাকুক। হে প্রিয় বন্ধু, ইসলাম হচ্ছে শান্তির বার্তা বাহক, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এই ইসলামে কোনো ভেদাভেদ নেই। এই ইসলামে কে মেথর আর কে মালিক এর মধ্যে কোনো পার্থক্য নেই। ইসলাম হচ্ছে সেই ধর্ম যেই ধর্ম মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মানুষের প্রতি প্রতিশোধ নেননি। মারা তো অনেক দূরের কথা। আল্লাহর নবী মদিনার মাটিতে মসজিদে বসে আছেন কিছু লোককে নিয়ে। আমরা মাঝে মধ্যে মসজিদে বসে থাকি না? নামাজ ছাড়ার পরে থাকি কি থাকি না? আমরাও তো থাকি অনেক সময় মসজিদে বসে। আল্লাহর নবী একদিন মসজিদে কিছু লোককে নিয়ে বসে আছেন, নামাজ পড়াতে গেছে, বসে আছেন। ফাজা রাজুলুন, একজন ব্যক্তি এলেন। আল্লাহর নবী এবং তার সঙ্গে কিছু লোক মসজিদে বসে আছেন। দেখান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বার্তা বাহক, ইসলাম হচ্ছে শান্তি। এই ইসলামে কোনো ভেদাভেদ নেই। এই ইসলামে কে ম্যাথর আর কে মালিক এর মধ্যে কোনো পার্থক্য নেই। ইসলাম হচ্ছে সেই ধর্ম যেই ধর্ম মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। মুহাম্মদ রাসূলুল্লাহ নবী মুহাম্মদকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। কুম্ভ মেলা একটা হচ্ছে, কুম্ভ মেলা কদেরই মেলা। তাতে এই দোকানের মালিককে প্রোপাইটার ওনারের দোকান থাকে, অধিকাংশ দোকান তাদের থাকে। আমরা একবার ফতোয়া দিয়েছি, হ্যাঁ আমরা সার্বিক ভাবে ফতোয়া দিয়েছি মেলা বসে না, আমরা এই ফতোয়া দিয়েছি। কিন্তু এই ফতোয়া কোনো মায়ের বেটা দেখাতে পারবে যে আমরা দিয়েছি অমুক কমিউনিটিকে দোকান বসাতে দিও না? আমরা যদি বন্ধ করে তাহলে মুর্শিদাবাদের মাটিতে তোমাদেরকে রাস্তার ধারে গোটা নিয়ে ভিক্ষা ছাড়া ছাড়া কোনো উপায় থাকবে না। কমিউনিটিকে দোকান বসাতে দিও না। আমরা যদি বন্ধ করে দিই হ্যালো স্যার, তাহলে মুর্শিদাবাদের মাটিতে তোমাদেরকে রাস্তার ধারে গোটা নিয়ে ভিক্ষা ছাড়া ছাড়া কোনো উপায় থাকবে না। কয় পার্সেন্ট আছে তোমরা? হ্যাঁ বলুন। আর কয় পার্সেন্ট আমরা? আমরা যদি কেনাকাটা বন্ধ করে দিই তোমাদের অবস্থা কি হবে? স্যার লেফট করবো? এক মিনিট, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, একবার সবাই একটু গ্রুপটা একটু দেখে নেবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওইখানে দেখে নিন। আমি নোটস গুলো একটু দুটো পিডিএফ একটু আপলোড করলাম, একবার দেখে নিন তো গেছে কিনা। স্যার একটা এসছে। এখনো আসেনি স্যার। হ্যাঁ স্যার চলে এসছে। হ্যাঁ স্যার এসছে। এখনো আসেনি স্যার। স্যার রাঙামাটিতে একটা এসছে স্যার। এসকেএম এ আসেনি স্যার এখন। হ্যাঁ এতক্ষণে এলো। হ্যাঁ স্যার রাঙামাটি চলে এসছে স্যার। হ্যাঁ একবার দেখে নিন। হ্যাঁ স্যার চলে এসছে স্যার রাঙামাটি। ঠিক আছে, দেখুন আপনারা একটু পড়ে দেখুন, যদি অসুবিধা হয় তখন আমাকে একবার জিজ্ঞেস করবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে। হ্যাঁ স্যার ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে, বেশ। ওকে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার লেফট করছি। স্যার তো লেফট করেছে। সবাই এখন ভালো করে পড়াশোনা করেন, বুঝতে পারলেন সবাই? ক্লাসে তো সব ভালোই বুঝতে পারছে মনে হচ্ছে। আচ্ছা ওকে, আজকের মতো এখানে শেষ।